আলাইকুম। কেমন আছেন সবাই? আমার পরিচয়টা দিয়ে দিন। আর যদি বোরিং লাগে সাথে সাথে বলবেন, সমস্যা নেই। এখন প্রিপারেশন শুরু করার আগে কি করা উচিত আমার, সেটাকে জানতে হবে। আমরা একটা গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এক লোক ফুটবলার। আমরা তো বিভিন্ন ক্লাবের ফুটবল সম্পর্কে জানি, অনেক জনপ্রিয় হয়ে গেল। তো ফুটবল খেলতে সে খেলতো, কিন্তু সে পায়ে বল নিতে পারে না। অর্থাৎ পায়ে বলই আনতে পারে না। কোচ তার উপর বিরক্ত। প্রতিটা ম্যাচে খেলে আর সে মোটামুটি পায়ে বল না নেওয়ার কারণে কোচের কাছে চারি খায়। প্রত্যেকবারই সে চারি খায়। অর্থাৎ সে কোচকে সন্তুষ্ট করতে পারে। তো একটা দিন এইভাবে খেলে এবং সে কোচ তার উপর বিরক্ত থাকে, তো বাদ দিয়ে এই কথা সে পায়ে বল নিতে পারে না। ভালো ভালো প্লেয়ার আছে এখানে খেলার জন্য। তো একদিন সে আর খেলায় আসলো। একটা ম্যাচ হচ্ছে, কিন্তু সে দলে ইনক্লুড আছে 11 জনের ভিতরে, কিন্তু সে খেলায় আসলো। সরি, একটু বলেছে। একদিন সে খেলতেছে একটা ফাইনাল ম্যাচ। অর্থাৎ এই ম্যাচটা যদি হারে তাহলে আর মানে ধর একটা সেমিফাইনাল ম্যাচ আর ফাইনালে যাওয়া হবে, এরকম একটা ম্যাচ আছে। এখন সে খেলছে, ওই প্লেয়ারটা যে বাজে খেলতেছে সে খেললো। খেলার পরে 2-0 গোলে খেলা জিতল। এর মধ্যে 2টা করেছিল ওই প্লেয়ারটা, যে প্লেয়ারটা নাকি প্রত্যেকদিন বাজে খেলে। তাকে আশ্চর্য ঘটনা ঘটলো না? কিভাবে সম্ভব যে প্রত্যেকদিন বাজে খেলে কিন্তু এরকম একটা সেমিফাইনাল ম্যাচের মধ্যে সে 2টা গোল করল। এখন কোচ তো তাকে খুব খুশি যে তুমি কি করলা, কি জাদু আছে তোমার মধ্যে। এটাই কিন্তু স্বাভাবিক হওয়ার কথা, ঠিক না? তো কোচ তাকে কাছে নিল, কথা বলো, কি কেমনে করলা, তোমার ভিতরে প্রতিভাটা কি, তুমি কেমনে এই 2টা গোল দিয়ে খেলা চাই। সে কোনো কথা বলে, অর্থাৎ সে কথা বলে আছে বলে স্যার আমি বাসায় যাবো। আরে তুমি বাসায় যাবার ঠিক আছে, তুমি বসো, কথা বলো, এই গল্পটা সবার সাথে শেয়ার করো, তাহলে তো এরকম প্লেয়ার আরো তৈরি হবে, ঠিক না? তো পরবর্তীতে সে বলতেছে যে স্যার আমি এতদিন খেলছি আমার বাবার জন্য। আমার বাবা হচ্ছে চোখে দেখে, শুধু কানে শুনে। তো একটা লোক যদি চোখে না দেখে, শুধু কানে শুনে, তাহলে তার মাঠে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। মাঠে যে দর্শক যে হইহুল্লোড় করতেছিল এটাই শুনতে পাবে বা সে দেখতে পাবে। সে প্রত্যেকদিনই খেলায় আসতো তার বাবা, আর তার ছেলের যে খেলতেছে সেটা জানে যে আমার ছেলে খেলতেছে। সবাই হইহুল্লোড় করে চিৎকার করে, গোল হইলে চিৎকার করবে না? তখন সে তার বাবাকে বলতো যে গোলটা আমি দিছি। মিথ্যা কথা বলতো, ডানা মিথ্যা কথা, ঠিক কিনা? কারণ বলতো সে দিত না প্রত্যেকদিন, সে তো প্রত্যেকদিনই লুজার। একটা পর্যায়ে এভাবে সেই গল্পটা বানায় প্রত্যেকদিন তার বাবারে বলতো, আর সে কিন্তু কোচের কাছে গাড়ি খেতেছে। কিন্তু যেদিন সেমিফাইনাল খেলাটা ছিল, এর আগের দিন তার বাবা মারা যায়। এই ঘটনাগুলো সে কোচের সাথে বলতেছে। এখন তার কোচকে বলতে যে স্যার গতকাল রাত্রে আমার বাবা মারা গেছে, এতদিন আমি আমার বাবাকে ফাঁকি দিছি, অর্থাৎ গোল না করেও আমি আমার নামে গোলটা চালাই দিছি। গতকাল দিন আমার বাবা মারা গেছে, এতদিন তো আমার বাবা আমার খেলা দেখতো না, শুধু শুনতো। আজকে আমার বাবা উপর থেকে আমার খেলা দেখছে, এই মনে করে আমি খেলছি। আমার ভিতরে আর কোনো ক্ষতি হবে।
এই যে ফুটবল প্লেয়ারটা খেললো তার কি মানে একদিনে কি এত পরিবর্তন হয়ে গেছিল তার মধ্যে? সে দুইটা গোল কেমনে করবে? কিভাবে সম্ভব? তার মানে একজন লুজারও সে সাকসেস অর্জন করতে পারে যদি সে ভালো ইফোর্টটা দেয়, ওই লেভেলের ইফোর্ট করতে হবে। তাহলে বুঝতে পারছো? আর একটা ঘটনা বলবো, তোমাদের মুখে তো হাসি না, সবাই মনে করছে যে একেবারে সিরিয়াস। এরপরে আচ্ছা আরেকটা ঘটনা বলি, যেহেতু তোমরা নতুন আসছো কাজে এর জন্য এই ঘটনাগুলো বলা, যদি পুরাতন বেশ হইতো অন্য কথা বলা। আরেকটা ঘটনা হচ্ছে, আমি যখন প্রিপারেশনে ছিলাম তখন এই ঘটনাটা আমি বারবার পড়তাম, মানে বারবার হয়তো আমি ফোনের কাছে ডেকে রাখতাম অথবা পড়তাম। চাইনার বাঁশের গল্প এ শুনছ? এনিওয়ান? চাইনার বাঁশের একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। চায়না বাঁশ যখন লাগানো হয়, চারা রোপণ করা হয়, মানে বীজ বপন করা হয়েছে এমন একটা মুহূর্ত, 4 বছর গাছ যত খাবার দিবা, যত তুমি পুষ্টি জাতীয় জিনিসপত্র দিবা, অর্থাৎ গাছের মধ্যে যা যা দেওয়া লাগে, জৈব সার জাতীয় জিনিসপত্র, 1 ইঞ্চিও বাড়বে। কয় বছর? 4 বছর চলে যাবো কিন্তু 1 ইঞ্চিও এটা বাড়বে। পঞ্চম বছরের পঞ্চম সপ্তাহে গাছের দৈর্ঘ্য 50 ফিট। কি কত ফিট? 50 ফিট। পঞ্চম বছরের মানে 40 থেকে 50 ফিটের মতো হয় আর এটা সত্য ঘটনা। এখন প্রশ্ন করতে পারো তোমরা যে আসলে 4 বছর যে জিনিসটা বাড়েই না, 1 ইঞ্চিও বাড়ে না, পঞ্চম বছরের পঞ্চম সপ্তাহে এটা গিয়া কত ফিট? 40 থেকে 50 ফিটের মতো হয়ে যায়। কিভাবে সম্ভব? আসলে এটা প্রকৃতির একটা জিনিস, এটা আসলে একসাথে বড়, মানে একসাথে এমন রেজাল্ট তৈরি করে ফেলতে পারে এই বাঁশ, এটা অস্বাভাবিক, যা কোনো উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে একদমই সম্ভব। তোমরা ওই স্টেজে আছো সবাই, যারা চাকরি পাওয়ার জন্য গাজীপুর আসতো সেম লেভেল আছে, একদম 1 ইঞ্চিও পারবে না তোমাদের উন্নতি, 1 ইঞ্চিও হবে না একটা সময়। 1 বছর, 2 বছর, 3 বছর, কারো ক্ষেত্রে 4 বছর, 5 বছর লেগে যাবে। সত্য কথা বলতেছি, 1 ইঞ্চি যদি বাড়ে তখন আমাদের বলো, তোমরা প্রত্যেকটা ওই স্টেজে চলে আসো, এখন আসো। যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চাও কথা শুনবো মনে। এখন হয়তো আসছো বাড়ি থেকে, কোনো প্রবলেম নাই, এদিক সেদিক যাচ্ছ, ঘুরতেছো, খাচ্ছ, সিরিয়াস হয়ে কিন্তু কাজই করতেছো। কিন্তু 4টা বছর যখন চলে যাবো 1 ইঞ্চিও বাড়বে না, তখন টের পাবো। এটা বলার কারণ হচ্ছে তোমরা গাজীপুর থেকে একটু শোনো নাই, এই যে ভাইমুখ ভাই এত বছরে গেছে, 4 বছর পরে একটা চাকরি পাইছে, শোনো নাই? কিন্তু শুনছো না? 3 বছর চলে গেছে, অ্যাডমিশন 2-3 বার দিছে, তারপর জব করা হয়েছে, তারপর চাকরি পেয়েছে, শোনো না? প্রচুর আছে, প্রচুর। কিছু ব্যতিক্রম আছে, 1-2 বছরের কাজ হয়ে যায়, এক্সেপশন। আর এক্সেপশনাল বলতে উদাহরণ রাখি, কথা বুঝতে পারছো? আমি এটা উদাহরণে বোঝাচ্ছি না তোমাদের 4 বছর, 5 বছর, 6 বছর এরকম লাগবে, বাট একটা নির্দিষ্ট সময় লাগবে। ফ্যামিলি, সমাজ, বন্ধু বান্ধব কেউ পাত্তা দিবে, এক কথা শেষ। কারো কাছ থেকে পাত্তা চাইলে যাইবও না যে আমি স্টেজে আছি, এগুলো করতেছি, বুঝবে না। আইডেন্টিটি ক্রাইসিস, এটা কি বলা হয়? পরিচয় দেওয়ার কিছুই না। কেউ কোনো জায়গায় পড়তেছে,
ডুয়েটে করো, পলিটেকনিক ক্যাম্পাসে করো, ইউনিভার্সিটিতে আসবে থাকতে পারো, বাট আইডেন্টিটি ক্রাইসিস একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমাদেরকে এর জন্যই বলা, সেটা হচ্ছে তোমাদেরকে টাকা দিয়ে হয়তো অনেকে সহযোগিতা করতে পারবে, কিন্তু দিন শেষে দুইটা ভালো কথা বলবো, ইনফ্লুয়েন্স এমন একটা জিনিস, এমন ভাবে তোমাকে ইনফ্লুয়েন্স তৈরি করে দিতে পারে বলার হয়, ভিতরটা এমন ভাবে তৈরি গঠন করতে হবে একদম মন থেকে সাথে। ফাঁকি ঝুঁকি করলে, এখন ফাঁকি ঝুঁকি করলে ভবিষ্যতে ফাঁকি ঝুঁকির মধ্যে চলে যাবে। যারা পরবর্তীতে এখান থেকে অবশ্যই এক একজন এক এক জায়গার মধ্যে চাকরি পায়, এক এক জায়গায় পোস্টিং পায়। আমার কথা বলা ঠিকই বলে থাকবে, সত্যি বলতেছে। যখন কেউ চাকরি পেত গাজীপুর, তখন আমি তাকে ফেসবুকে নক করতাম, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স যখন তার ইয়েটা শেয়ার করতো চাকরি পাওয়ার ঘটনা, আমি দৌড়ে যদি চিনতাম তাহলে ওই মেসেজে বাসায় গিয়ে তার সাথে কথা বলতাম, কিভাবে পাইলো, কেমনে পাইলো। অথবা ফেসবুকে নক করতাম, সে পাত্তা দিত না, আবার মেসেজ দিতাম, সে রিপ্লাই দিতে দেরি করতো, তাও মেসেজ দিত। সে যদি একটা কথা বলে, কিছু একটা পরামর্শ দেয়, ব্যতিক্রম কিছু পাই কিনা, বুঝতে পারছো? এরকম দৌড়াইতাম, প্রচুর দৌড়াইতাম। আর কোচিং এর ক্লাসের ক্ষেত্রে একদিনও ক্লাস মিস করবো। যে ক্লাস কোচিং এর যে সময়টা, ওই সময়টা সারা বাকি সময় পড়ে। রেগুলার ক্লাস করবা, পরীক্ষা দিবা। পরীক্ষার ব্যাপারে একটা জিনিস আসি, তোমরা তো মাত্র শুরু করেছো, পরীক্ষা যখন দিবা তখন কয়েকটা বিষয় তুমি লক্ষ্য করো। কি কি? সেটা হচ্ছে তোমার গ্রোথ কিরকম হচ্ছে এক একটা পরীক্ষার পর, তুমি কি কি অর্জন করতে পারতেছো, তুমি কি কি ডেভেলপ করছো, তোমার মার্ক কত ডেভেলপ করছে। ধরো একটা পরীক্ষা 50 তুমি পাইছো 10, হতে পারে পরবর্তী পরীক্ষায় যেন তুমি 12 পাও, 10 এর নিচে যেন না পাও। আমি কোচিং এর পরীক্ষার বাইরেও আরেক গ্রুপে যুক্ত হয়েছিলাম শুধু পরীক্ষা দেওয়ার জন্য। তো ওই গ্রুপে পরীক্ষা দিতাম, আরেকটা গ্রুপে বন্ধু বান্ধব মিলে একটা গ্রুপ তৈরি করছি যে শুধু আমার পরীক্ষা দিই, চাকরি রিলেটেড বুয়েটের প্রশ্ন প্যাটার্ন, আমরা পরীক্ষা এক এক সপ্তাহে এক একজন প্রশ্ন তৈরি করবেন। তো পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার আমি কি বললাম যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে তুমি যেটা লক্ষ্য করবা, তোমার যেই উন্নতিটা হইল এই উন্নতিটা লক্ষ্য করবা। 12 পরে তুমি যেন 15 পাও, তারপরে 20, কোন সময় তোমার মার্ক যেন ডাউন না ইনক্রিজ হতে থাকে। আসলে দেশের পরিস্থিতি ভালো না, বন্যা দুর্গত মানুষের অসহায় কান্না তোমরা তো দেখতে পাচ্ছ অবশ্যই। তবু তোমাদের সামনে কিছু কথা বলতেছি, তোমরা এখানে এই পরিস্থিতিতে যে এখানে তোমাদেরকে আল্লাহ তাআলা রাখছে বা তোমরা এখানে আসো, এটা বিশাল একটা শুকরিয়ার ব্যাপার। কারণ অনেক কষ্টে আছে মানুষ। ওই ফেনী নোয়াখালীর কথা বলতেছি, এই দুটি কথা বলার আমারও সুযোগ হয়েছে, এটা আসলে বিশাল একটা নিয়ামত। আমি তোমাদের কাছে একটা টিপস শেয়ার করতে চাই, নিবা? তাহলে সবাই খাতা কলম নিন। আজকে থেকে সবাই এই কাজটা করো, এটা বলে যেতে হবে। কেন চাকরি পাওয়ার পরে আমার মেসেজ দিন যে ভাইয়া আপনি কথা বলছিলেন, এইভাবে চলতাম, এইভাবে করতে বলছিলেন, আমি চাকরি পেয়েছি, অনেক ভালো লাগে।
টিপস এখানে দেওয়ার দরকার নাই, কিন্তু কিছু কথা না বললেই নয়, খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রতিদিন যা যে কাজটা করবা টু ডু লিস্ট তৈরি করো, বুঝা যায়? টু ডু লিস্ট কি কে জানো? কি করবো তার সেটা একটা বলতেছে। হ্যাঁ, তার দিকে কেউ গেছো? এনিওয়ান? ওখানে কি করো? একটা বেরিং একটা সময় ধরে লিস্ট করা থাকে যে কি করবো আমরা, কোন সময়টা কোন সময় ব্যয় করবো, মানে সকালে কি করবো, তারপর কি করবো, তারপর কি করবো, এবং ওই কাজের জন্য নির্দিষ্ট পার্সন সিলেক্ট করা থাকে। না না আমি শেষ করি না। কি ঠিক কি না? অর্থাৎ আমাদের দুনিয়াতে এত সুন্দর একটা সিস্টেম তৈরি করা আছে, অর্থাৎ সকাল দুপুর রাত এই তিনটা সময় কিভাবে ইউজ করবে সে, অর্থাৎ আমাদের যে ইয়াটা এই যে জামাতটা চাই প্রত্যেক 11 জনকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয় এবং এটা ভাগ করে দেওয়া হয়, তুমি অমুক সময় অমুক টাইমে এই কাজটা করো। You have to do it. তোমার ওই কাজটাই করতে হবে প্রত্যেক দিন, ডেইলি টু ডে, ডে টু ডে মেইনটেইন করতে হবে। বেশি কিছু লেখা না, জাস্ট আমি একটু দেখাবো। ইলেকট্রিক্যালে যারা আছে, ধরো তোমার 24 তারিখে তুমি সারাদিন কি করবা, ফজরের নামাজের পরেই সব নোট করবে। টাইম টু টাইম লেখা, লিখতেও পারো নাও লিখতে পারো, কথা কথা তুমি বাংলা শেষ করবা। বাংলা সাহিত্য পাঠে কিছু একটা জিনিস পড়বা, ধরো কাজী নজরুলের ব্যাপারে আমি একটা উদাহরণ দিই। এটা স্পেসিফিক লেখার একটা কারণ আছে, আমি এমনি মনে রাখতে পারি না, লিখে আমি মাথায় রাখতে পারি। কি কথা কি বিরক্ত লাগতেছে? মানে না লিখে আমি মাথায় রাখতে পারতাম যে সারাদিন আমি বাংলা পড়বো, বাংলা সাহিত্য কাজী নজরুল সব ব্যাপারে একটা পড়বো, আর ইংরেজির মধ্যে ধরো স্পার্সেস পিসটা দেখবো, 3 নম্বরে আমি দেখবো হচ্ছে ডিপার্টমেন্টের একটা যে কোনো একটা পার্ট, 4 নম্বরে দেখবো আমি কি আছে শিখে আছে বাংলাদেশ বিষয়গুলি, ঠিক কিনা? তার মানে যেটা হইলো আমি মাথায় রাখতে পারতাম জিনিসটা, কিন্তু আমি লিখতে পারবো একটু কষ্ট করে লিখে খাতায়, তোমার একটা আলাদা খাতায় থাকবে। 3 নম্বর আমি কোনো ধরো ইংলিশের পার্টস অফ স্পিচ, ওকে লিখতে হবে, লেখো। ইলেকট্রিক্যাল তো বাইরে ইলেকট্রিক্যাল হ্যাঁ স্যার বলেন যে ইলেকট্রিক্যাল তো হ্যাঁ লিখ করছি না না সবার এনিওয়ান সবার। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তুমি ডিপার্টমেন্ট রিসার্চটা করো এনি টপিক, চার নম্বরে তুমি পড়বা জিকে আছে, জিকে তুমি এখন এই 5টা জিনিস আমি লেখা দেখা যায় এটা কিছুই না আসলে জাস্ট টু ডু লিস্ট দিয়া আমি আমার একটা নির্দিষ্ট খাতা থাকবে ছোট, আমি নয়তো ছোট একটা খাতা নিয়ে নিলাম, নিয়ে এই এটা কেন গুরুত্ব দিয়ে বলতেছি, এটার একটা গুরুত্ব আছে, এটা অনেকে বুঝে না।
অর্থাৎ তুমি যখন মাথায় রাখবা তোমার মাথায় থাকবে না, তোমার মাথা মোবাইলে যাবে, বাড়িতে যাবে, কথা বলতে হবে, ফেসবুকে যাবে, মানে নানান জায়গায় তোমার মাথা চলে যাবে। ওই যে তুমি সকালবেলা মাথায় প্ল্যান করে রাখছিলা যে এই টপিকগুলো আমি পড়বো, কিছুই না। আর যদি তুমি লিখে রাখো তাহলে একটা জিনিস হতে পারে, লেখলে একটা জিনিস হচ্ছে তুমি খাতায় যে লেখছো, মানুষ যখন বিভিন্ন জায়গায় দিতে চাই, লিখিত নাই, ডকুমেন্ট এখানে দিয়ে দিছো, তুমিও পড়ালে তুমি এখানে লিখিত দিয়ে আসছো, পদত্যাগ করলো না, বিভিন্ন ভার্সিটির বিসি পদত্যাগ করলো না, পদত্যাগ কি মুখ মুখে বলে দিচ্ছে পদত্যাগ আমি, ওর একটা লিখিত পেপার দিছে যে আমি অব্যাহতি গ্রহণ করলাম, অমুক সিগনেচার দিয়ে চলে গেল। লিখিত ডকুমেন্ট থাকে, প্রমাণ থাকে, দায়বদ্ধতা থাকে, কাজটা করার দায়বদ্ধতা তৈরি হয়, এই জন্য লিখে রাখতে। এখন তুমি সারাদিনে যে সময়টাতে করবা, যে এটা সকাল বা সকালের আলাদা সময় মেনটেন করবা কি, যে সকালে ফজর থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত একটা সময় থাকে, ওই সময়টাতে 2টা শেষ করে ফেলবা, তারপর খাওয়া দাওয়ার পর আরেকটা করবা, বিকালে যদি একটা করা কোচিং সময় থাকে বর্ণনা যদি থাকে তাহলে করবা না, তাহলে রাতে আরো 2টা টপিক রাখবা। যখনই যে টপিক শেষ হয়ে যাবে তুমি এগুলো কাটবা। যখন ঘুমাতে যাওয়ার আগে সবার শেষে যখন যে টপিকটা পড়তে যাবা, তোমার এই খাতাটা তোমার সাইডেই থাকবে পড়ার ঠিক। যখন দেখবা একটা তুমি 3টাই কমপ্লিট করতে পারতেছো না, তোমার মধ্যে একটা তৈরি হবে কি পড়া শেষ করতে পারবো না, টার্গেট তো ফিল আপ হইল না, এটা কাটতে যাইতে পারবে না কারণ শেষ করো, আবার এটা পরের দিন টাইনা নিয়ে তোমার যাইতে হবে। অথবা তোমার মনের মধ্যে একটা তৈরি হবে, তুমি অথবা তুমি পুরোটা শেষ করতে পারো না, বাট তোমার একটা দায়বদ্ধতা তৈরি হবে যে আমি শেষ করতে পারবো। নিজের সাথে যে একটা কাজ করার মন মানসিকতা তৈরি হয়ে যে এটা আমি মেনটেন করতে পারি না, এটা মেনটেন করতে পারি না। যদি বেশি লোক তুমি শেষ করতে পারোই না, পরবর্তী শেষ করবা আর একটু ভালো লাগে, অনেক ভালো লাগে যে আমি আমার টার্গেট ফিল আপ করছি। বিষয়টা না একদিন করে দেখো, আর যেদিন শেষ হবে না টেনশনের কিছু নেই, তোমার দায়বদ্ধতা তৈরি হবে। তুমি যে বারবার ট্রাই করতেছো, ধরো 5টা তোমার জন্য জুলুম হয়ে যাচ্ছে, তুমি একটা ক্রস দিয়ে দিও, 4টাই করো, ওকে দিন আবার 4টা করে লেখো। লোড যে যত নিতে পারে সে তত দ্রুত সাকসেসের দিকে এগিয়ে যায়। পুরো লিস্ট করলে স্পেসিফিক এই কাজটা করবে, মাথার মধ্যে একটা টেনশন থাকে কাজটা করা। বাট তুমি যখন লাগবা 8টা থেকে 9টা বাংলা সেকেন্ড পেপার কারো দিন দেখবা যে 8টা থেকে 9টা অন্য কোনো ফোন টোন আইসে কথাবার্তা বললা এই করছিস এলমেন্ট এভাবে পুরো লিস্ট করবা। এটা প্রসিদ্ধ পরীক্ষিত, আজকে থেকে দেখো পড়াশোনা নিয়ে গবেষণা করতে হবে এবং নতুন নতুন জিনিস নিজেই তৈরি করতে পারবে। আমরা বলি না রিসার্চ করে পড়াশোনা নিয়ে, চাকরি প্রিপারেশনের বইগুলো নিয়ে রিসার্চ করা। রিসার্চ করা বলতে কি, তোমার জন্য কোনটা দরকার আমি ওইটা নিই। আমার জন্য চাকরি সবগুলো জিনিস পড়া দরকার না। চাকরি পরীক্ষার কিছু টেকনিক আছে, তুমি যখন পরীক্ষা দিবা তুমি প্রচুর ভুল করো। যেই দিন সবচেয়ে কম ভুল করবো ওই দিনই তোমার চাকরিটা পাবে। বুঝতে পারছো? ভুল সবাই করবে, সব প্রশ্নের আনসার কেউ পাবে, কিন্তু যেদিন সবচেয়ে কম ভুলটা তুমি করবা, মার্কের পরিমাণটা বেশি থাকবে, ওই দিনে তুমি চাকরিটা পাবে। একদম ফেয়ার নিয়ে হয়, এগুলো নিয়ে কোনো কথাই বলার দরকার নাই। ফ্যামিলি, পরিবার, সমাজ থেকে অনেক কিছু গল্প শোনাইব, তোমাকে অমুক লাগে কিছুই দরকার। জাস্ট তোমার যেটা দরকার, তোমার প্রিপারেশনটা 100 রাখা দরকার। তুমি যদি নিজের সাথে প্রতারণা করো তাহলে সাফার কে করবে? আমাকে সাফার করতে পারবে। জানি না তোমরা হয়তো মায়েরা আরো অনেক কিছু গল্প শোনাইছে, শুনছো অনেক গল্প, আমাকে দেখছো কেউ
না দেখো না, না দেখাই কথা। তো কোচিং এ ভর্তি হইছো, কোচিং এ ক্লাস করবা, কোচিংটা কি একটা গাইডলাইন দরকার লাগে, বুঝতে পারছো? গাইডলাইনটা না হলে তুমি, অর্থাৎ নৌকা যখন চালায় নৌকার একটা মাঝি দরকার, উল্টা পাল্টা নৌকা চালাইতে তো স্রোতের উল্টা দিকে যাইতে হবে, স্রোত যে যাইতেছে ওদিকে আমি যাই, তাহলে তো আমার কষ্ট কম হবে, বুঝতে পারছো? এই জন্য যতদিন সবাই তো ভর্তি হইছো, কেউ বাকি আছো? আচ্ছা, একটু কন্টিনিউ করো, যেহেতু ভর্তি হয়ে গেছো একটু কন্টিনিউ করো, যেহেতু পড়াশোনা করছো আর একটু পরিশ্রম করো। তুমি যত পরিশ্রম করছো ওইগুলা কেউ দেখতে আসবে, শুধু রেজাল্টটা দেখো। আমি অনেকগুলো ভাইবা দিছি, চাকরি ভাই, তো ভাইবা দেওয়ার কারণে অনেকে আমাকে বলতো, কিন্তু আমি আমার সন্তুষ্ট পাচ্ছিলাম না। কারণ আমি রেজাল্ট পাচ্ছি, ফাইনাল রেজাল্ট আমি পাচ্ছি, চাকরি না হলে কি ফাইনাল রেজাল্ট হইল শেয়ার করবো ভাইবাগুলো। এই পর্যন্ত এটা ছিল আমার প্রথম ফার্স্ট, তারপর সেকেন্ড থেকে এখানে জয়েন করি, এটাতে জয়েন করছিলাম 3 মাস। এটা এনসিসি, বুঝতে পারছো? কোনটা কে কোনটা ছিল না, অনেকগুলো প্রতিযোগিতা পরিচিত হয়ে যাবে, কিন্তু কোনটা কে ছিল না বলো একটু বলেন। ম্যাপটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, এটা হচ্ছে মানে মানে এটা প্রায় 7টা না 8টা আছে মনে হয় ম্যাপটা, ইপিজেড যেটা বলে, ঠিক আছে? নেক্সট কত জানো, উত্তরবঙ্গের যে ডিস্ট্রিবিউশন রাজশাহী এবং এই রংপুর অঞ্চলে যেটা এটা ছিল তো না সবাই? এপিএসসিএল আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন নাম শোনা না? বিদ্যুৎ উৎপাদন কোম্পানি সবচেয়ে বড় ছিল আমাদের আশুগঞ্জ। বিটিসিএল টেলিকমিউনিকেশন কোম্পানি, এসএসসিবিএল পাবনা কি আছে? এটা তো পাওয়ার প্ল্যান্ট স্যার, এই যে পাওয়ার প্ল্যান্ট রূপপুর পারমাণবিক, রূপপুরে বিআরবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, পল্লী বিদ্যুৎ যেটাকে বলে আমরা পল্লী বিদ্যুৎ বোর্ড, বিবিএএল বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, বিমান বাংলাদেশ, এনসিসি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সিভিল সিটি কর্পোরেশন জব তো अवेलेबल সার্ভার, এই ডিএনসিসি তোমরা দেখো না? হ্যাঁ, প্রযুক্তি আমার বাপের সঙ্গে যাও না। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, অর্থাৎ বাংলাদেশ তৈল গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান। আমরা শুধু অনুসন্ধান করি, তেল গ্যাস যে জায়গায় খনি আছে, কূপ আছে, কূপ খনন করে ওখান থেকে গ্যাস তেল বের করে নিয়ে আসে। বিএসসিআইসি বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন, সিভিলের পাওয়াই আছে, আমাদেরও ছিল, এটা ছিল টেকনিক্যাল অফিসার। গ্যাসকো জানো অবশ্যই, ঢাকা অঞ্চলে যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনটা করে, আর জুনিয়র স্টাফটা তো সিলেবাস তো একমাত্র সিভিলে যারা তারা নাম হতে পারে, একমাত্র বিদ্যুৎ না পৃথিবী বিদ্যুৎ ট্রান্সমিশন না না অনলি ট্রান্সমিশন, নট ডিস্ট্রিবিউশন। সো এই ছিল ছোট অভিজ্ঞতা স্যার। এগুলো কি পরীক্ষা ছিল না ভাইবা পড়তে বলে? ও আচ্ছা আচ্ছা, কোনটা? এগুলোতে সবগুলোই সব ভাইবা দিয়েছিল, সব ভাইবা নেই। নোট দেখো না, নিচে নোট দেখো না, এগুলো এটা অ্যাটেন্ড করি, এইটা এইটা তারপরে তিনটা অ্যাটেন্ড করার কারণ কি না করা, অ্যাটেন্ড করার না কারণ হচ্ছে আমি বেটার শুনে আছি, আমি যেমন অ্যাটেন্ড করে আরেকজনের দিকটা নষ্ট করি, এটা কারণ ছিল এই অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আমার হইতো না আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখতেছি এখানে যদি আমি অ্যাটেন্ড করি আমি জয়েন করবো না, আরেকজন যদি প্যানেলে না হয় আবার
শুধু এই চিন্তা করে মেকানিক্স আর এটা একটু ছোট পোস্টে ছিল ছোট পোস্টের হওয়ার কারণে অবস্থা না এটা না এডিট করি নাই আর এটা সেম পোস্টে ছিল ইএসসি এটা অর্থাৎ এটা চাইতে বেটার আমি একটা পাবো এই জন্য আসলে অ্যাটেন্ড করা হয় আর এটা রানিং এটা দিয়ে আসলাম এটার রেজাল্ট দেয় না রেজাল্ট পাবলিশ হয় আমার পোস্টিং সিলেক্ট কৈলাসটি বা গ্যাস ফিল্ডে আছি আবার যতক্ষণ চলে যাওয়া লাগবে কোনটা কলেজে লেখা আছে? হ্যাঁ আর তোমাদের আর কোনো প্রশ্ন আছে ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ আপনি বলি electrical বোঝা যাচ্ছে কত বছরের ডিফারেন্স? আমি প্রিপারেশন শুরু করি কত বছর সেটা বলি এক বছরই মোটামুটি করছি না একটা বছর আপনি কই কেমন এক্সাম মানে একটা বছর যে পড়ছি ওইটা পড়ার মতো পড়া অ্যাকচুয়ালি এক বছর পড়া লাগে না 6 মাস পড়ছি আর বাকি 6 মাস ভাইবা দেয়া আবার প্রিপারেশনটাকে রিভাইজ এন্ড রিভাইজ এক্সাম কয়টা দিছিলেন? এক্সাম দিছি এখানে কত ভাইবা কত ছিল 13টা 13টা না এক্সাম দিছি এটার সাথে 3টে গুণ প্রবাবলি এরকমই হবে 3 13 39 না না এত হবে না 30টা হবে 30টা স্যার 30 টা থেকে 4টা আপনি শিখছেন স্যার। হ্যাঁ 30 টা থেকে 4টা পর্যন্ত আপনার ভাইবা দিয়ে গেছে। ভাইবা দিতে হবে স্যার বিএসসি শেষ করছেন কত সালে? বেশ শেষ করি চলতেছে নর্দার্ন ইউনিভার্সিটি স্যার 19 সালে আপনার বাসা থেকে না বাসা? আমার বাড়ি হচ্ছে নরসিংদী রায়পুরা। আচ্ছা এখন সকালবেলা হচ্ছে পড়াশোনার একটা উপযুক্ত সময় যদি এই সময় বেশি সময়টা পড়তে পারো তাহলে সারাদিন তোমার প্যারাদায়ক মনে হবে পড়াটাকে খুব ভালোভাবে নিতে পারো রিসিভ করতে পারে ব্রেন খুব দ্রুত কারণ একটা ফ্রেশ ঘুম তোমার পরে যখন তুমি পড়াশোনা শুরু করবে তোমার ব্রেনের মধ্যে কিছুই যায় না তো এখন সকালবেলাটা তুমি এমন একটা জিনিস দিয়ে শুরু করো যেটা তোমার মনে কম থাকে ওয়ার্ক করতে ভালো লাগতেছে অথবা এমন একটা টপিক যেটা তুমি সবসময় শেষ করতে পারতেছো না বা এটা তুমি বুঝতেছো না তখন সকাল ওই সময় ওই টপিকটা সকালে নিয়ে আসো। এখন সকালে আমি মেনলি পড়তাম ইংরেজি আমার কথা যদি বলি ইংরেজি পড়তাম ঘন্টা দেড় ঘন্টার মতো তারপর ডিপার্টমেন্ট পড়তাম বাংলাও পড়তাম কোনো কোনো সময় যদি আমার ওই যে বললাম না এটা টপিক ভালো লাগতেছে না বা শেষ করতে পারতেছি না তখন সকালে গেছি আর রাতে মেইনলি ম্যাথ করতাম সকালে ম্যাথ করতাম রাতে ম্যাথ করতাম আর হচ্ছে মুখস্থতায় কিছু পড়া ছিল জিকে এগুলো করতাম জিকেটা সকালেও পড়ছি কোনো সময় মানে এটা আসলে নির্দিষ্ট করে বলা মুশকিল